পাল্টা আক্রমণে ভয়াবহ মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি। যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ ৬ মিত্র দেশের সাথে একাই লড়ছে ইরান। সৌদি আরবকেও তেল শোধনাগার বিধ্বস্ত। খামেনি হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি। কুয়েত, বাহরাইনে বাংলাদেশি নিহতের ঘটনায় উদ্বেগ, চরম আতঙ্কে প্রবাসীরা। সকাল 7টা সাড়ে 7টা বাজে একটা বোমা বিস্ফোরিত হয়েছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে। বিরাট শব্দ করতেছে, আমরা আতঙ্কের জন্য রুম থেকে দৌড়ে বাইরে আসছি। আতঙ্কের ভিতরেই, কারণ কিছুক্ষণ পর পরে এরকম বিকট শব্দ আসতেছে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকারের জন্য নাম চেয়েছে সরকারি দল। সংসদের চিফ হুইপ সহ 7 হুইপ নিয়োগ। উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিবেন রাষ্ট্রপতি। আদালতকে ব্যবহার করে গণভোট বাতিলের চক্রান্ত করছে অভিযোগ জামায়াতের। জুলাই সনদ বাস্তবায়নের সব সংসদ সদস্যকে শপথ নেওয়ার আহ্বান এনসিপি। ওয়াই অনলি দি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, মাঝখানে আরও 135টা অর্ডিন্যান্স রয়েছে, সেগুলো বাদ যাক, সবই বাদ যাক, ফ্রেশে শুরু করে। বিভিন্ন লেয়ারে প্রতারণা করার জায়গা থেকে আমরা বর্তমান সরকারকে সরে আসার আহ্বান জানাবো এবং আদালতকে ঢাল হিসেবে ব্যবহার না করার আহ্বান জানাতে চাই। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাবেয়া স্মৃতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। একাই ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং তার 6 মিত্র দেশকে দাঁত ভাঙা জবাব দিয়ে যাচ্ছে ইরান। অপারেশন ফতেহ খাইবারের তৃতীয় দিনে 200-রও বেশি মিসাইল ছুড়েছে আইআরজিসি। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সৌদি আরবকে সবচেয়ে বড় জ্বালানি পরিশোধনাগার। কুয়েতে 3টি মার্কিন F-15 ফাইটার জেট বিধ্বস্ত হলেও যুক্তরাষ্ট্রের দাবি ভুলক্রমে নিজেদের ছোড়া ক্ষেপণাস্ত্রে ভূপাতিত হয়েছে সেগুলো। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও অব্যাহত রয়েছে হামলা। চলছে আরামকোর সবচেয়ে বড় জ্বালানি পরিশোধনাগার রাস তানুরা। সোমবার বিশ্বের অন্যতম প্রধান এই শোধনাগারে হামলা চালায় ইরান। আছড়ে পড়ে একের পর এক ড্রোন। বিস্ফোরণের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে রিফাইনারির বিভিন্ন স্থানে। দৈনিক 65 লাখ ব্যারেল তেল উৎপাদিত হয় এই শোধনাগারে। বিশ্বের মোট জ্বালানির 7% সরবরাহ করা হয় রাস তানুরা থেকে। এর কিছুক্ষণ পরই কাতারের শিল্পনগরী রাস লাফানের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালায় আইআরজিসি। 2টি ড্রোন আঘাত হানে স্থাপনায়। এছাড়াও হরমুজ প্রণালীতে ওমান উপকূলের কাছে একটি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে তেহরান। শুধু ভূমিতেই নয়, সোমবার দিনজুড়ে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কঠোর আঘাত হানে ইরান। মিসাইল হামলায় কুয়েতে বিধ্বস্ত হয়েছে 3টি মার্কিন F-15 ফাইটার জেট। নিরাপদে যুদ্ধবিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় 6 পাইলট। যদিও ওয়াশিংটনের দাবি ভুলক্রমে কুয়েতের ছোড়া মিসাইলেই বিধ্বস্ত হয়েছে আকাশযানগুলো। অপারেশন ফতেহ খাইবারের তৃতীয় দিনে তেল আবিব সহ ইসরায়েলের কৌশলগত বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরান। যুদ্ধ শুরুর পর ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে 10 দফায় মিসাইল ছুড়েছে আইআরজিসি। এর মধ্যে 24 ঘণ্টাতেই ছোড়া হয়েছে 200-র বেশি। হাইফা, জেরুজালেম সহ বিভিন্ন এলাকায় দেখা মিলছে এমন ধ্বংসযজ্ঞের। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে ক্ষয়ক্ষতি আর প্রাণহানির তথ্য গোপনের চেষ্টা করছে নেতানিয়াহু প্রশাসন। মধ্যপ্রাচ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়েছে ইরান। ছুড়েছে 1.5 শতাধিক মিসাইল আর 2 শতাধিক ড্রোন। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ এই মিত্র সবার আগে অ্যাব্রাহাম অ্যাকর্ডসে স্বাক্ষর করে। অন্যদিকে ইউএইর আল দাফরা এয়ারবেজে রয়েছে মার্কিন F-35 যুদ্ধবিমান, যা ইরানের বিরুদ্ধে হামলায় ব্যবহার হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তির কেন্দ্র বাহরাইনে 60টি মিসাইল ও 34টি ড্রোন ছুড়েছে ইরান। সেখানে থাকা যুক্তরাষ্ট্রে 5ম নৌবহরের শক্তিশালী রাডার সিস্টেম ধ্বংস করেছে তেহরান। এছাড়াও আইআরজিসির হামলায় ক্ষতিগ্রস্ত কুয়েতের আলী আল সালেম মার্কিন ঘাঁটি। অনিক রহমান, যমুনা নিউজ। এদিকে ইরান জুড়ে তাণ্ডব চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনী। মুহুর্মুহু বিস্ফোরণে কাঁপছে রাজধানী তেহরান।
অভিযানের টার্গেট রাষ্ট্রীয় টেলিভিশন, পুলিশ স্টেশন সহ বহু সামরিক স্থাপনা। হামলার শিকার আবাসিক এলাকা, এমনকি হাসপাতালও। রাজধানীর নীলুফার স্কয়ারে চালানো হামলায় নিহত হয়েছে প্রায় 20 জনেরও বেশি। যৌথ এই অভিযানে এখন পর্যন্ত প্রায় 550 ইরানির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা রেড ক্রিসেন্ট। ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে চলছে একের পর এক বিস্ফোরণ। মুহুর্মুহু হামলা আর তীব্র শব্দে কেঁপে উঠছে চারপাশ। রোববার রাতে তেহরানের পূর্বাঞ্চলে চলে ধ্বংসযজ্ঞ। এর আগে সন্ধ্যায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের কার্যালয় লক্ষ্য করে চালানো হয় ব্যাপক হামলা। ক্ষতিগ্রস্ত হয় ভবনের কিছু অংশ। আকস্মিক বিস্ফোরণে বন্ধ হয়ে যায় IRIB-র সম্প্রচার। টার্গেট করা হয় রাজধানীর আবাসিক এলাকাও। বিমান হামলার টার্গেট হয় গান্ধী হাসপাতাল, যেখানে ছিল অনেক নবজাতক শিশুও। হামলার পর হুড়োহুড়ি করে রোগীদের সরিয়ে নেয় তাদের স্বজন ও স্বাস্থ্যকর্মীরা। হাসপাতালেও হয় ব্যাপক ক্ষয়ক্ষতি। রাতভর হামলা চলে তেহরান ও এর আশেপাশের এলাকায়। এছাড়াও আক্রমণ চালানো হয় ইরানের একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও নৌঘাঁটি লক্ষ্য করে। নৌবাহিনীর সদর দফতর ও একাধিক যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি ওয়াশিংটনের। মার্কিন সেনাবাহিনী জানায়, শনিবার শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে 1000 লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সহধর্মিণী। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই খবর নিশ্চিত করেছে। শনিবার খামেনির কার্যালয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েল বিমান হামলা চালালে গুরুতর আহত হয়েছেন খামেনির স্ত্রী মানসুরে খোজাস্তে বাগের জাদেহে। কোমায় চলে যান তিনি। হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে, তবে শেষ রক্ষা হয়নি। সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 78 বছর বয়সী এই নারী। 1964 সালে আয়াতুল্লাহ আলী খামেনির সাথে বিয়ে হয়েছিল তার। শনিবারের হামলায় নিহত হয়েছেন তার স্বামী খামেনি, মেয়ে, মেয়ের জামাই এবং নাতনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে মিসাইল হামলা চালিয়েছে ইরান। এক বিবৃতিতে এই দাবি করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এই বিবৃতির তথ্য প্রকাশ করে ইরানি গণমাধ্যম ফার্বস নিউজ। জানানো হয়েছে, হামলায় খাইবার মিসাইল ব্যবহার করেছে IRGC বাহিনী। একই সাথে এই হামলায় ইসরায়েলের বিমান বাহিনীর হেডকোয়ার্টারও টার্গেট করা হয়েছে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, হামলায় কেউ হতাহত হয়নি। হামলার সময় বেনিয়ামিন নেতানিয়াহু সেখানে ছিলেন কিনা সেটা স্পষ্ট নয়। ইরানের দুটি সুখোই 24 ফাইটার জেট ধ্বংসের দাবি করেছে কাতারের বিমান বাহিনী। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এছাড়াও ইরানের ছোড়া 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 5টি ড্রোন হামলার প্রতিহতের দাবিও করা হয়েছে। দেশটির উপর ইরানের হামলা দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিয়ে কঠোর নিন্দা জানানো হয়েছে। সোভিয়েত যুগের অল ওয়েদার সুপারসনিক যুদ্ধ বিমান এই সুখেই 24 শব্দের চেয়ে প্রায় 1.5 গুণ গতিতে ছুটতে সক্ষম এই যুদ্ধ বিমান বহন করতে পারে সর্বোচ্চ 8000 কেজি ওয়ারহেড। বর্তমানে আর এই যুদ্ধ বিমান তৈরি করে না রাশিয়া। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে হতাহতের শিকার বাংলাদেশিরা। এতে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা প্রায় 1.5 কোটিরও বেশি বাংলাদেশি। নিরাপত্তা নিয়ে উদ্বেগের পাশাপাশি ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন তারা। সরকার বলছে, সেসব দেশে থাকা বাংলাদেশিদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার। পরিস্থিতির অবনতি হলে তাদের ফেরানোর প্রস্তুতিও রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তবে নিয়মিত পরিস্থিতি মূল্যায়ন করে করণীয় বাস্তবায়নের উপায় খোঁজার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনিকে হত্যা, কয়েকশো মানুষের অকাল মৃত্যু, সব মিলিয়ে পরিস্থিতি জটিল। এ অবস্থায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। দুবাইয়ের বিমানবন্দরে হামলার পর সোমবার সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগারে হামলার ঘটনায় আতঙ্ক বেড়েছে দেশগুলোতে। কেবল সৌদিতে অবস্থান প্রায় 30 লাখ বাংলাদেশির। এর বাইরে আরব আমিরাতে লাখ 10 সহ সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে অন্তত 50 থেকে 60 লাখ বাংলাদেশি কর্মরত। সোমবার দুপুর পর্যন্ত প্রাণ গেছে 2 বাংলাদেশির, আহত হয়েছেন কয়েকজন, তবে সবার অবস্থান জানা সম্ভব নয়। এ পরিস্থিতিতে চরম উৎকণ্ঠায় প্রবাসীরা। সকাল 7টা সাড়ে 7টা বাজে একটা বোমা বিস্ফোরিত হয়েছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে।
তো এখানে যত ওয়ার্কার আছে, যত মানুষ আছে গ্যারেজের, সবাই আতঙ্কের মধ্যে আছি আমরা। তো ওখানে দেখতে পাচ্ছেন ওই এরিয়াতে বিস্ফোরিত, তবে আমাদের এখান থেকে প্রায় একটু দূরে। তো এখন আমরা সবকিছু বন্ধ রাখছি। বিরাট শব্দ করতেছে, আমরা আতঙ্কের জন্য রুম থেকে দৌড়ে বাইরে আসছি। পরিস্থিতি খুব ভয়াবহ দেখতেছি। একটা যুদ্ধ অবস্থা এবং অলরেডি বিভিন্ন জায়গায় অ্যাটাক হয়েছে। এরই মধ্যে ঢাকায় থাকা দেশগুলোর দূতাবাস প্রধানদের ডেকে বাংলাদেশিদের নিরাপত্তা জোরদারের তাগিদ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্যের বাংলাদেশি মিশনগুলোতে চালু হয়েছে হটলাইন। সরকারি এসব চেষ্টার পরও আতঙ্ক কাটছে না প্রবাসী বাংলাদেশিদের। দফা বোম আসতেছে, বোমের বিকট সাউন্ডে আমাদের মনের ভিতরে খুবই আতঙ্কে আছি আমরা। আমাদের জন্য সকলে দোয়া করবেন। সেহরি খাইয়ে ঘুমাইছি, হঠাৎ করে সকালে বিকট আওয়াজ, শব্দ শুনে ঘুম ভেঙে গেছে। পরে দেখলাম আকাশের দিকে ধোঁয়া, মানে মিসাইল আবারও মারছে। তো আমরা একটু আতঙ্কের ভিতরেই, কারণ কিছুক্ষণ পর পরেই এরকম বিকট শব্দ আসতেছে। এমন অবস্থায় প্রবাসীদের সর্বোচ্চ সতর্ক থেকে কমিউনিটি ও দূতাবাসের সাথে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ওনারা কিন্তু ইরানের মিসাইলের এবং ড্রোনের রেঞ্জের আওতায় আছে, সুতরাং একটা নিরাপত্তা ইস্যু এখানে আছে। যারা ওখানে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, সেই সকল ইন্ডাস্ট্রি আবার ইরানের টার্গেট হতে পারে। সো সেটা একটা ভালনারেবিলিটি আছে অন সিকিউরিটি সাইড। এবং যে আক্রমণগুলো করছে তার যে ডেব্রিজ এবং সেকেন্ডারি এক্সপ্লোশন বলে, সেটার থেকেও অনেক শ্রমিক বা আমাদের প্রবাসী ভাইয়েরা এফেক্ট হতে পারে। বিভিন্ন দেশে এফেক্টেড দেশগুলোতে দ্যাট দ্য গভর্নমেন্ট ইজ সাপোর্টিভ of their welfare and it will do anything to protect their security, welfare and well-being. If we see that it is going to a positive and any deepening crisis, that we can bring and evacuate our citizens quickly. পাশাপাশি পরিস্থিতি নিয়মিত পর্যালোচনা করে করণীয় ঠিক ও তা বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি রাখতেও পরামর্শ দেওয়া হয়েছে সরকারকে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। বিরোধী দল থেকে সংসদের ডেপুটি স্পিকার মনোনীত করার জন্য মৌখিকভাবে প্রস্তাব দিয়েছে সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, বিরোধী পক্ষে আপত্তি সত্ত্বেও সাংবিধানিক রীতি অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। সংবিধান সংস্কার পরিষদে বিতর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সংবিধানে নেই এমন কিছু করবে না সরকার। জুলাই সনদ বাস্তবায়নকে কেন্দ্র করে অনুষ্ঠিত গণভোটে বিপুল ব্যবধানে হাঁ ভোট জয়ী হওয়ায় দেশের রাজনৈতিক ও সাংবিধানিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের পথ খুলেছে। এবার সেই পরিবর্তনের অংশ হিসেবে সংসদের ডেপুটি স্পিকার হতে যাচ্ছেন বিরোধী দল থেকে। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, এরই মধ্যে প্রধান বিরোধী দল জামায়াত ইসলামীকে ডেপুটি স্পিকারের নাম ঠিক করতে বলা হয়েছে। এবং জুলাই জাতীয় সনদে যে আমরা যেটা ঐক্যমতের ভিত্তিতে যেটা আমরা সমঝোতায় এসেছি রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে, সেটার বাস্তবায়ন এখন থেকে শুরু করতে চাই। সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে আমরা মৌখিকভাবে আমরা সাক্ষাতে তাদেরকে অফার করেছি, তারা যেন ডেপুটি স্পিকার তারা ঠিক করেন এবং সেটা সংসদে স্পিকার নির্বাচনের দিন একই সাথে নির্বাচিত হতে পারে। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সংবিধানে সংশোধনী এনে সংবিধান সংস্কার পরিষদ আনা যেতে পারে, কিন্তু তার আগে সংবিধানে নেই এমন কিছু বাস্তবায়ন করা সম্ভব নয়। সংসদের বছরের প্রথমে এবং নতুন সংসদ গঠিত হলে তার প্রারম্ভিক সেশনে প্রথম দিনে রাষ্ট্রপতি ভাষণ দিবেন। সেটা এখনো পর্যন্ত সংবিধানে বহাল আছে, প্রথা আছে, ট্র্যাডিশন আছে। সুতরাং সেই হিসাবেই হবে। কেউ যদি দাবি করে সেটা ভবিষ্যতে যদি সংবিধানের সংশোধন করে যে রাষ্ট্রপতি আর ভাষণ দিবেন না, সেটা তখন দেখা যাবে। সংবিধান মেনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু অসাংবিধানিক কোনো কিছু আমরা জাতীয় সংসদে উত্থাপন করতে পারি না। আমরা বলেছি যদি গণভোটের রায় অনুসারে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হয়, সেটা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে এবং গণভোটের রায় কার্যকর করার মাধ্যমে করতে হবে এবং সেই ক্ষেত্রে সংবিধানের সংশোধনী আনতে হবে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।
ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ করা হয়েছে বরগুনা 2 আসনের সংসদ সদস্য এবং বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনিকে। 2 মার্চ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়েছে। একই দিন পৃথক আরও একটি প্রজ্ঞাপনে জাতীয় সংসদের হুইপ হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে 6 জনকে। তারা হচ্ছেন হবিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ জি.কে. গৌস, খুলনা 3 আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম, শরীয়তপুর 3 আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, নাটোর 2 আসনের সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর 4 আসনের সংসদ সদস্য এ.বি.এম. আশরাফুদ্দিন নিজাম। আদালত নয়, জুলাই সনদের সিদ্ধান্ত সংসদে হতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ব্যারিস্টার শিশির মনির। তিনি বলেছেন, আদালতের ঘাড়ে বন্দুক রেখে কোনো সিদ্ধান্ত হলে সেটা বুমেরাং হবে। আর দলটির মুখপাত্র বলেছেন, আদালতের রায়ের পর বিরোধী রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত জানাবে। এদিকে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেছেন, সরকার গণভোট নিয়ে জনগণ এবং আদালতকে মুখোমুখি দাঁড় করিয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্থগিত চেয়ে করা রিটের শুনানি শেষে মঙ্গলবার আদেশের জন্য দিন ধার্য করেছেন আদালত। সোমবার রাতে সংবাদ সম্মেলনে কথা বলেন জামাতের মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের ও দলের নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট শিশির মনির। এ সময় দলের মুখপাত্র বলেন, আদালতকে ব্যবহার করে গণভোট বাতিলের চক্রান্ত হচ্ছে। দলের নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট শিশির মনির বলেন, গণভোট বাতিল হলে জাতীয় নির্বাচন সহ 5 আগস্টের পরের সব সিদ্ধান্ত চ্যালেঞ্জের মুখে পড়বে। আদালতের রায় দেখার পরে আমাদের রাজনৈতিক দল, আমাদের শীর্ষ নেতৃবৃন্দ এবং আমাদের সংসদীয় দলের কমিটিতে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত আমরা জানাবো। ওয়াই অনলি দি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, মাঝখানে আরও 135টা অর্ডিন্যান্স রয়েছে, সেগুলো বাদ যাক, সবই বাদ যাক, ফ্রেশে শুরু করি। আবার আমরা ঘুরে 5 আগস্টের আমরা আদালতে এই কথা বলেছি, যদি তাই বলতে চান তাহলে সব বাদ দেন। লেট আস গো ব্যাক বিফোর 5 আগস্ট। একই ইস্যুতে রাতে জাতীয় নাগরিক পার্টি এনসিপিও সংবাদ সম্মেলন করে। দলের মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, জুলাই সনদ ও গণভোট নিয়ে সরকার জনগণ ও আদালতকে মুখোমুখি দাঁড় করিয়েছে। আমাদের আহ্বান থাকবে যে এই ধরনের জনগণের সাথে প্রতারণা, বিভিন্ন লেয়ারে প্রতারণা করার জায়গা থেকে আমরা বর্তমান সরকারকে সরে আসার আহ্বান জানাবো এবং আদালতকে ঢাল হিসেবে ব্যবহার না করার আহ্বান জানাতে চাই। সরকারি দলের সংসদ সদস্য যারা আছেন, আপনারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিন এবং যে এই শপথটা যদি আপনারা না নেন তাহলে যে আদেশের ভিত্তিতে নির্বাচন হয়েছে সেই আদেশের লঙ্ঘন হয়। জুলাই সনদ বাস্তবায়নে সব সংসদ সদস্যকে দ্রুত সংবিধান সংস্কারের শপথ নেয়ার আহ্বান জানান আসিফ মাহমুদ। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। রোজার মাসে বইমেলা, তার উপর কার্যদিবস, স্বভাবতই ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতি কম থাকে। মেলা ঘিরে সংশ্লিষ্টদের মাঝে কাজ করছে হতাশা, এর মাঝেও কেউ কেউ আশাবাদী। যুগের সাথে তাল মিলিয়ে বইমেলাতেও গুণগত পরিবর্তন আনার তাগিদ লেখক, পাঠক, প্রকাশকদের। রোজায় বইমেলা, মেলা ঘুরে দেখা যায় অধিকাংশ স্টলই ক্রেতা দর্শনার্থী শূন্য। সামগ্রিকভাবে এমন উপস্থিতিকে হতাশাজনক বলছেন প্রকাশকরা। পাঠকদের মাঝে এ নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন, সাপ্তাহিক কার্যদিবসগুলোতে অপ্রয়োজনীয় দর্শনার্থী না থাকায় মেলা ফিরে পেয়েছে কাঙ্ক্ষিত রূপ। অনেকে বলছেন, বই পড়ার চর্চা বরাবরই কম। বইমেলা যে 25% ছিল সেটাই ছিল সর্বোচ্চ, আর এখন অনলাইনে 40 থেকে 50 পর্যন্ত চলে যাচ্ছে। তাতে অনেকের কাছে মনে হচ্ছে কি মেলার থেকে বাইরে গেলে ছাড় বেশি পাচ্ছে। ঢাকা শহর আর কোথাও যাওয়ার জায়গা নাই, এখানে একটা উপলক্ষ আছে, 1 মাস ব্যাপী কিছু একটা চলতেছে, আসলে সুন্দর লাইটিং আছে, ছবি হবে, এই উদ্দেশ্যে একটা বড় সংখ্যা আসতেছে। এটা একটা বাণিজ্যিক দিক না চিন্তা করে বরং সারা বছরব্যাপী বই কিভাবে বিক্রি করা যায় সেই জায়গা থেকে যদি লাভের কথা বলি, প্রকাশকরা সেটা ভাবতে পারেন। তবে বই মেলা মানে 21শে বই মেলা, সেটাকে শুধু বাণিজ্যিক জায়গা থেকে ভাবাটা তাদের উচিত না এবং তাদের বিকল্প চিন্তা করা উচিত। ইফতারের পর মেলায় কিছুটা বাড়ে মানুষের পদচারণা। অনেকেই মেলাকে ঘিরে সরকারি উদ্যোগের অভাব দেখছেন। প্রচারণা বাড়ালে সংশ্লিষ্ট সব পক্ষ লাভবান হতো বলেও মত তাদের। রমজানে যেমন আমরা ঈদের কেনাকাটা করি, সেরকম বই কিভাবে আমরা ঈদের কেনাকাটা একটা অংশ হতে পারে, এইটাকে বেশি করে হাইলাইট করা। আমি জানি না প্রকাশকরা এই বিষয়ে এইভাবে কোনো ধরনের প্রচার করেছে কিনা। এতটা দেরি করে না শুরু হয়ে যদি আরো আগে থেকে শুরু হতো তাহলে ভালো হতো। সারাদিন রোজা রেখে মানুষের আসা সম্ভব হচ্ছে না, আবার ইফতারের পরেও এসে মুভ করা, এগুলো একটা হ্যাসেল। ভাষার মাস ফেব্রুয়ারিকে ঘিরেই এই মেলা।
তবে আগামী কয়েক বছর এই মাসেই রোজা পড়বে। তাই বইকে যদি ঈদ আনন্দের সাথে যুক্ত করা যায় তবে অন্যান্য সময়ের মতোই জমে উঠবে মেলা, এমনটাই ভাবনা সবার। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল যমুনা নিউজে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।